বন্ধুরা, আমার দিনলিপির একটা নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগের শুরুতেই আচ্ছা বলো তো, একটা জিকে কোয়েশ্চেনের উত্তর দাও তো। ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট মোস্ট ডিস্ট্রিক্ট কোনটা? ঠিক ধরেছ, পুরুলিয়া। আর বাঙালিদের কাছে বসন্ত আর পলাশ হলো একেবারে সমার্থক শব্দ, আর এই দুই সমার্থক শব্দের মিলন ঘটে কোন ডিস্ট্রিক্টে? পুরুলিয়ায়। তাই এই রঙের মরশুমে প্রকৃতির রঙে পুরুলিয়া কেমন করে সেজে উঠেছে সেটা দেখতেই আমরা দুদিনের ছুটিকে সম্বল করে ছুটে চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। ছোটবেলার থেকেই আমরা ভূগোল বইতে অনেক পড়েছি যে উত্তরে একাধারে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত সুন্দরবন। কিন্তু পশ্চিমবঙ্গের এই রূপটাকে সামগ্রিকভাবে যদি কেউ এনজয় করতে চায় তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে ডিস্ট্রিক্টটা আছে পুরুলিয়া, তাকে কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। লাস্ট টাইম আমরা পুরুলিয়ার বড়ন্তি গিয়েছিলাম। বড়ন্তি হচ্ছে পুরুলিয়ার ইস্টার্ন মোস্ট পার্টে অবস্থিত। আর এবার যাচ্ছি অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় কিন্তু পুরুলিয়ারও একদম পশ্চিম প্রান্তে অবস্থিত, মানে এরপরেই ঝাড়খণ্ড শুরু হয়ে যায়। বেহালার জোকা থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স 300 কিলোমিটারের বেশি এবং টাইম লেগেছিল গাড়িতে 8.5 ঘন্টার বেশি। তো কথা বলতে বলতে দেখো আমরা আমাদের ফার্স্ট হল্টে পৌঁছে গেছি। কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে আমরা আমাদের ব্রেকফাস্টের উদ্দেশ্যে নেমে পড়েছি। যেহেতু দোলের টাইম তাই প্রচুর মানুষ এই কোলাঘাটে উপস্থিত হয়েছে এবং ব্রেকফাস্ট করতে আমাদের বেশ খানিকটা সময়ও লেগেছিল। Let's see. Lassi niye naও। ব্রেকফাস্ট করে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম। তো এবার যাই পুরুলিয়া যাবার পথ কতগুলো আছে। আমাদের মতো যারা লং ড্রাইভ করতে চাইছো তাদের জন্য বেশ কয়েকটা অপশন আছে। প্রথম অপশনটা হলো বাঁকুড়া বিষ্ণুপুরের মধ্য দিয়ে জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে যদি তোমরা যাও তবে সেটা শিরকাবাদ হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পৌঁছতে হবে। এই রুটের যেটা ভালো দিক সেটা হচ্ছে জয়পুর ফরেস্টের নৈসর্গিক সৌন্দর্য তোমরা দেখতে পাবে। তবে পলাশের টাইমে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু এই রুটে পলাশের আধিক্য বেশ অতটা নেই, কমই বলা চলে। তবে এই রুটের টোল কিন্তু সব থেকে কম। আর যে রুটটা আমরা ফলো করেছিলাম সেটা হলো কোলাঘাট থেকে সোজা গিয়ে আমরা ঘাটশিলা থেকে ঘুরে দুয়ারসেনি ফরেস্ট হয়ে মাঠা ফরেস্ট হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আর এই বসন্তকালে মাঠা ফরেস্টের অপরূপ সৌন্দর্য, মানে চারদিক শুধু লালে লাল, পলাশের একেবারে দারুণ সৌন্দর্য তোমরা দেখতে পাবে। দেখবি রে চল লাগছে সবাই ঝুমুর গানের তালে। আর যারা ভাবছো যে 8.5 ঘন্টার লং ড্রাইভ করা ইজ নেক্সট টু ইম্পসিবল, তারা কি যাবে না পুরুলিয়া? তাই আবার হয় নাকি? রাত্রি 12:30টার সময় তোমাদের জন্য হাওড়া থেকে চক্রধরপুর ট্রেন ছাড়ে, আর সেই ট্রেনে উঠে তোমরা পরের দিন সকাল 6:30টায় পুরুলিয়া পৌঁছে যাবে। পুরুলিয়ার টামনা স্টেশনে তোমরা পৌঁছিয়ে সেখান থেকে অযোধ্যাগামী যে কোনো গাড়ি তোমরা ভাড়া পেয়ে যাবে। তোমরা সেই গাড়ি করে অনায়াসেই পুরো অযোধ্যা ট্রিপটা করে ফেলতে পারো। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো তারা ভিডিও ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করতে ভুলো না। পুরুলিয়ার পথে আমরা একটু থেমেছি, এখন একটু জাস্ট ড্রিঙ্ক রিফ্রেশমেন্টের জন্য সবাই একটু ফ্রুটি মাজা সব খাওয়া চলছে।
সাইডের সিনারিটা খানিকটা এরকম, শাল পিয়ালের জঙ্গল। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো বন্ধুরা, তারা প্লিজ তোমরা আমার দিনলিপিকে সাবস্ক্রাইব করে আমার দিনলিপির পাশে থেকো। বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এইসব রাস্তায় শুধু একটা কথাই মনে হয়, that the journey is always more beautiful than the destination. আসলে লং ড্রাইভে তোমরা জার্নিটাকে যদি এনজয় করতে না পারো তাহলে মজাটাই আসে না। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের পুলুরিয়ার আস্তানায় এসে হাজির, অযোধ্যা ইকোনেস্ট। এই রিসর্টটা একেবারে অযোধ্যা হিল রোডে অবস্থিত, হিল টপের ওপরে সুন্দর পজিশনে একেবারে রাস্তার ধারে অবস্থিত। এবং সবচাইতে ভালো কথা, রিসর্টের ভিতরে অনেকটা জায়গা আছে, কার পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না। বারবিকিউয়ের ব্যবস্থাও আছে এদের, এবং কটেজগুলো ভীষণ সুন্দর। আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা ছিল ট্রিপল বেড রুম, ভিতরটায় 3টে বেড ছিল, ওয়াশরুমও 2টো ছিল, মসকিউটো রেপেলেন্টেরও ব্যবস্থা ছিল, আর বাইরে একটা ছোট্ট ব্যালকনি মতো ছিল যেটা দিয়ে তোমরা বসে বাইরের নেচারটা সুন্দরভাবে এনজয় করতে পারো। ওয়াইফাইয়েরও খুব ভালো ব্যবস্থা ছিল। সব মিলিয়ে রিসর্টটা দারুণ। আমাদের পার ডে ট্যারিফ পড়েছিল 3000 টাকা, ফুড বাদে, ফুডের জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছিল। আমরা অযোধ্যা ইকোনেস্টের সাইট থেকে ম্যানেজারের নাম্বার নিয়ে এই রিসর্টটা বুক করেছিলাম। তো দোল ছাড়া অন্যান্য সময় আসলে হয়তো ট্যারিফ আর একটু কম পড়বে। ম্যানেজারের নাম্বার আমার ডেসক্রিপশন লিঙ্কে থাকবে। হাতে কি? পলাশ ফুল। আমাদের ডে 2 জার্নি শুরু হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। ফার্স্ট ডেস্টিনেশন হলো মার্বেল লেক। মার্বেল লেক। हरियारा दुनिया छोड़ जाबो दया हरे हाय सुंदर काया माटी ते मिल जाबो दया हरे हाय एको दिन। অসাধারণ লাগছে জাস্ট সকালের ফুলফুলে আবহাওয়ায়, বসন্তের মেজাজে, চারপাশে সবুজে সবুজে একেবারে ঘেরা, দারুণ একদম ভিউ। তো তোমরা যারা অযোধ্যায় আসোনি, তোমরা ছটফট করে এই বসন্তে চলে এসো, জাস্ট এই মনোরম আবহাওয়াটা কোনোভাবে মিস করো। মার্বেল লেক যাওয়ার জার্নিটা এক কথায় জাস্ট অসাধারণ। ভ্যালির রাস্তা তো একেবারে মাখনের মতন, যেন মাখন ছড়িয়ে দিয়েছে কেউ। আর উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা ধরে প্রকৃতির এক নয়নাভিরাম দৃশ্য, সবুজের সমারোহ, দারুণ একটা একটা এনচ্যান্টিং অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে মার্বেল লেকের দিকে এগিয়ে চলেছি। নিজের গাড়ি নিয়ে আসার সব থেকে যেটা বড় প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়, সেটা হলো জার্নিটা আমরা খুব ভালো এনজয় করতে পারি। ঠিক যেমন এখানে আমরা আশেপাশের প্রকৃতির দ্বারা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে গাড়ি থামিয়ে জাস্ট আরো ভালো করে এনজয় করার জন্য সবাই মিলে নেমে পড়লাম। তো এবার আমরা মার্বেল লেকের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। দারুণ সুন্দর ভিউ। আমাদের
ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সত্যি এত রকম প্রাকৃতিক বৈচিত্র্য আছে যে না দেখলে বিশ্বাস করা যায় না। এটা পরে ভিডিওটা তোর ভিডিও দেখি জানি দেখি কেমন লাগছে পুরুলিয়া? বলো। সুন্দর লাগছে। এখানে পিঁপড়ে যা। দিদাকে পরিয়ে দে, দিদাকে। কি জানি 20 টাকাতে দিদাকে পরিয়ে দে একটা। কই দেখি দেখি। বাহ বাহ বাহ, সবাই পলাশের রঙে একেবারে রঙিন হয়ে দোল উৎসবে আমরা দারুণ মজা করছি। দিদি দিম ত্রিম দিদি দিম ধাম সামা দোল বলে ত্রিম দিদি দিম ত্রিম দিদি। মার্বেল লেক পৌঁছানোর রাস্তাটা এরকম শালপাতার ছাউনি দিয়ে ঘেরা, আর রাস্তাটা একটা ছোট মার্কেটের মধ্য দিয়ে ট্যুরিস্টদেরকে নিয়ে যায় in order to encourage the local handicrafts। এখানকার স্থানীয়দের হস্তশিল্পের একটা দারুণ নিদর্শন দেখতে পাওয়া যায়। নানান রকম ছোট ছোট ডেকোরেটিভ আইটেমস, তারপরে মুখোশ। পুরুলিয়া তো মুখোশ ছাড়া ইনকমপ্লিট, তাই তোমরা এগুলো নিজেদের বাড়ির লোকেদের জন্য সুভনিয়ার হিসেবে নিয়ে যেতেই পারো। সেই আমরা মার্বেল লেকে চলে এসেছি। রোদ্দুরের তেজ আছে কিন্তু চারপাশটা ভীষণ সুন্দর। লেকের জল স্বচ্ছ জল, বড় পাথর বড় পাথর। মার্বেল লেক কিন্তু ন্যাচারাল কোনো ওয়াটার বডি নয়, এটা কিন্তু ম্যান মেড। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়ায় যখন তৈরি হচ্ছিল তখন পাম্প স্টোরেজ তৈরির জন্য এক্সপ্লোশন করে পাহাড় ভাঙতে হয়েছিল, আর সেই পাহাড়ের ফাটলেই কংসাবতী নদীর জলরাশির একটা অংশ লক হয়ে সৃষ্টি করেছে পুরুলিয়ার অন্যতম ফেমাস একটা ট্যুরিজম স্পট মার্বেল লেকের। তো বন্ধুরা, এখানে টোটাল 800 একটা সিঁড়ি আছে। 800 একটা সিঁড়ি নেমে আমরা পাবনি ফলস দেখতে পাবো। বামনি ফলসের ওখানে খুব ভিড়, তো যাই হোক ভীষণ কষ্ট সহকারে আমরা ফলস দেখে আপাতত উঠে এলাম। এবার গাড়ির লম্বা লাইন, সেই লাইন পেরিয়ে আমাদের যেতে হচ্ছে আমাদের গাড়ির সন্ধানে। তো ঘুরতে হলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া তো কেষ্ট মেলে না। তো আমরা যেই
কেষ্ট লাভের আশায় এগিয়ে চলেছি। চারপাশের সৌন্দর্যটা হচ্ছে আমাদের কষ্টকে লাঘব করিয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে হোপফুলি আমরা আমাদের গাড়ি পেয়ে যাব, তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। এই যে আমাদের গাড়ি, আর এখানে রাস্তাটা পুরোটাই স্লোপিং, তো তার ফলে খুব সাবধানে হাঁটতে হচ্ছে। পুরোটাই স্লোপিং রাস্তা। ঢুকতে দিবি না? পলাশ ফুল সাজিয়ে বসেছিস? যাবো বিনা দিয়া বেরা দয়া হরে হায় সুন্দর কায়া মাটিতে মিলে যাব। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো চড়িদা। চড়িদা বিখ্যাত পুরুলিয়ার এজ ওল্ড ট্র্যাডিশন মুখোশ তৈরি করার জন্য। আর চড়িদা যাওয়ার পথটাও কিন্তু দারুণ সুন্দর, একেবারে পলাশময়। তো এবার আমরা এসে গেছি পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রামে। এই যে আমাদের পেছনে মুখোশ, চারিদিকে শুধু মুখোশের নানান রকমের দোকান। তো সানি একটা দোকানে ঢুকে এরকম একটা রাক্ষসের মুখোশ পরে ট্রায়াল দিচ্ছিল। বাঘমুন্ডির মহারাজা মদন মোহন সিং দেবের আমলের থেকেই এই সর্বপ্রথম পুরুলিয়ার এই মুখোশ তৈরির যে ট্র্যাডিশন বা ঐতিহ্য বা রীতি সেটা শুরু হয়েছিল। এবং বর্তমানে এই চড়িদা গ্রামে প্রায় 300-র ওপরে পরিবার আছে যারা এক্সক্লুসিভলি শুধুমাত্র এই ছৌয়ের মুখোশই তৈরি করে। আর ছৌয়ের মুখোশ ছাড়াও রাম, রাবণ, দুর্গা, মহিষাসুর, বুদ্ধদেব এরকম নানান দেবদেবতার মুখোশ এরা তৈরি করে থাকেন। তানজুরি আর্ট। আর বিভিন্ন দেবদেবতা ছাড়াও অ্যানিমাল, বেশ কিছু পশুদেরও মুখোশেরা বানায়, ভীষণ সুন্দর অ্যাট্রাকটিভ, যেরকম বাঘ, সিংহ, ময়ূর, বাদর এরকম নানান রকম অ্যাট্রাকটিভ ভীষণ সুন্দরভাবে তৈরি হয়। আর মুখোশ যখন এগুলো পেপার, মোল্ড পেপার জমিয়ে কিন্তু তৈরি হয়েছে, সব বিভিন্ন নিউজ পেপার জমিয়ে জমিয়ে মোল্ড বানিয়ে তৈরি করেছেন এই সমস্ত কারিগরেরা। আর সবথেকে যেটা বড় কথা, এই শিল্পটা, এই সমস্ত শিল্পীরা কিন্তু শুধুমাত্র যে ভারতবর্ষের ভিতরে তারা স্বীকৃতি লাভ করেছেন তা নন, বিভিন্ন আন্তর্জাতিক স্তরেও কিন্তু তারা সমানভাবে সমাদৃত হয়েছে। বরং আমরাই খানিকটা মানে অজ্ঞাতর মতো জানি না যে আমাদের দেশের মধ্যে, রাদার আমাদের স্টেটের মধ্যে কত মূল্যবান মণিমাণিক্য ছড়িয়ে আছে। তাই আমি একটা কথাই বলবো, আমরা যারা আমাদের ঐতিহ্যকে ভালোবাসি, রাদার আমাদের রুটকে খোঁজার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাদের কাছে চড়িদাটা ইজ আ মাস্ট কাম। 150 বছরের পুরনো একটা শিল্প কিভাবে আজও টিকে রয়েছে সেটা আমাদের সকলের জানা দরকার বলে আমার মনে হয়। তো এই দাদার এই সমস্ত রিকগনিশনগুলো, সার্টিফিকেটসগুলো উনি দেখাচ্ছিলেন, ভীষণ ভালো লাগছিল দেখে। উনি আমার বলাতে আরও ওনার যে সার্টিফিকেটসগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে বের করে আমাকে দেখাচ্ছিলেন, ভীষণ সুন্দর। তোমরা চাইলেই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। এটা হচ্ছে আমার মানে নেটওয়ার্ক, এটা আপনার যে কোনো জায়গা, বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি আমার 6 মাস বলে আমাদের নাম দিয়ে খুঁজে বা এই নম্বর থেকে আমার এই লোকেশনটা চলে যাবো। ও আমি সাউথ ইন্ডিয়ার, তাই তো? হ্যাঁ, এগুলো তো হ্যান্ডিক্রাফটের অনেক, সেটা তো দাম তো দিতেই হবে। 12,000 টাকা দাম আছে, ওরা মুখোশ দিয়ে তৈরি করছে বলেই কম। তা এগুলো অরিজিনালি কিসের ওপরে হয়? কাঠের ওপরে। মুখোশের এই পেপারটা কি পেপার? ওগুলোকে মোল্ড করে করে করা।
আমরাও আমাদের পছন্দ মতো মুখোশ কিনে আমাদের পরবর্তী ডেস্টিনেশন পুরুলিয়ার সবথেকে পুরনো বাঁধ দুর্গা বাঁধে এসে পৌঁছালাম। চারদিকে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, আর দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাই আর লেট না করে আমরা ওই দুর্গা বাঁধেরই কাছে যাযাবাড়ি ইকো রিসর্ট থেকে আমরা আমাদের লাঞ্চ সারলাম এবং হোলি খেলা সম্পন্ন হলো। যাযাবাড়ি ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পও ভীষণ সুন্দর। এই ক্যাম্পটারও আমার ফোন নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, তোমরা চাইলে অযোধ্যা ট্রিপে এই ক্যাম্পে এসে থাকতেই পারো। লাঞ্চের পরে আবার আমরা পলাশের মধ্য দিয়ে আমাদের রিটার্ন জার্নি স্টার্ট করে দিলাম টুয়ার্ডস কলকাতা। চারদিকে শুধু পলাশের বাগান না বন কি বলবো জানি না, আমরা পলাশের এরিয়া থেকে মনে হচ্ছে যেন মানে বনে পুরো আগুন লেগে গেছে, এত লাল এত লাল, মানে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো মানে কতটা লাল যে হতে পারে, যে আমরা গাড়ি থামিয়ে আমরা এগোতেই পারছি না, এত মানে সুন্দর চারপাশটা। সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইজ ইনক্রেডিবল। এই হলো আমাদের গাড়ি, একদম পলাশ গাছের নিচে দাঁড়িয়ে আছে, চারপাশটা এরকম শুধু মানে লাল লাল ছাড়া লাল আর সবুজের কন্ট্রাস্ট। সানি ওখানে পলাশ তুলছি, স্বাভাবিকভাবেই এরকম পলাশ দেখলে আর নিজেকে কন্ট্রোল করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। আর আমরা তো এতটা পলাশ এতটা লাল দেখে অভ্যস্ত নই, তার ফলে আমাদের কাছে জিনিসটা মানে অষ্টম আশ্চর্যের থেকে কিছু কম নয়। আমাদের এই দুদিনের পুরুলিয়ার ট্রিপ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল, আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি। পুরুলিয়া থেকে যেহেতু আমরা লাঞ্চ করে রওনা দিয়েছিলাম, তাই রাস্তায় আমাদের ডিনার করতে হয়েছিল, তো আমরা খড়গপুরের কাছে ওয়েসিস বার কাম রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। রেস্টুরেন্টটা ভালো ছিল। এই রেস্টুরেন্টেরও তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো, চাইলে তোমরা হল্ট হিসেবে এখানে তোমাদের রিফ্রেশমেন্ট করে নিতেই পারো। আজকের এই ভ্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। আনটিল দেন আমার দিনলিপির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।